हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 12 করতে চলেছি। ওড টু এ নাইটিঙ্গেল স্টানজা 5, 6, 7, 8। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর একটা টেক্সট বুক সামনে অবশ্যই রাখবে। তো চলো আমরা পড়তে শুরু করব স্টানজা নাম্বার 5। তো আমরা দেখেছিলাম 4 নম্বর স্টানজাতে কবি যেই কল্পনা করেছেন যে আমি আমার কল্পনা শক্তিতে ভর করে ওই নাইটিঙ্গেলের কাছে পৌঁছাবো। সাথে সাথে কবি পৌঁছে গেছেন সেই নাইটিঙ্গেলের কাছে, যেখান থেকে নাইটিঙ্গেলটা গান গাইছিল, সেই জঙ্গলের মধ্যে, ঘন গভীর একটা জঙ্গল, যেখানে চাঁদের আলো পর্যন্ত প্রবেশ করছে না, যেটাকে কবি বলেছিলেন যে সবুজ অন্ধকার, ভার্ডুরাস গ্লুম। তো সেখানে যখন কবি পৌঁছে গেছেন, তারপরে আমরা পড়ব এবার কি ঘটছে। তো 4 নম্বর যে স্টানজা, সেটা মেনলি আমরা দেখেছিলাম যে ইট ইজ রিপ্লিট উইথ ভিজুয়াল ইমেজ। তো খুব সুন্দর ভিজুয়াল ইমেজ এখানে রয়েছে। 4 নম্বর স্টানজার কথা বলছি, যেখানে আমরা দেখেছিলাম অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেজ। কত সুন্দর একটা ভিজুয়াল ইমেজ এখানে রয়েছে। এবার যখন আমরা 5 নম্বর স্টানজায় আসব, এখানে দেখব আমরা অল ফ্যাক্টরি ইমেজের ছড়াছড়ি। তো প্রচুর মাত্রায় আমরা দেখব এখানে অল ফ্যাক্টরি ইমেজ। যেমন আগেরটাতে দৃশ্য ছিল সুন্দর সুন্দর, এখানে আমরা দেখব সেন্ট। কত রকমের সেন্ট আমরা এখানে পাবো এই স্টানজার মধ্যে, সেগুলো দেখো। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট। কবি যেহেতু পৌঁছে গেছেন সেই গ্রোভটাতে, সেই ঘন জঙ্গলটাতে যেখানে নাইটিঙ্গেল গান গাইছে, সেই জন্য সেখানে এত অন্ধকার। সেই জন্য কবি বলছেন যে আমি দেখতে পাচ্ছি না যে আমার পায়ের কাছে কি কি ফুল রয়েছে, সেগুলো আমি দেখতে তো পাচ্ছি না ভালোভাবে। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউজ। আমি শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি না যে আমার পায়ের নিচেই কি কি ফুল রয়েছে, সাথে আমি এটাও দেখতে পাচ্ছি না যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে তাদের ডালে যে সমস্ত ফুলগুলো ধরে রয়েছে, সেগুলোকেও আমি আইডেন্টিফাই করতে পারছি না যে কি কি ফুল সেখানে রয়েছে। এখানে ভালো করে খেয়াল করো, প্রথম হচ্ছে অ্যাট মাই ফিট যেটা বলেছে, অ্যাকচুয়ালি এটা বিলো মাই ফিট, অর্থাৎ আমার পায়ের নিচে কি কি ফুল রয়েছে সেগুলো আমি দেখতে পাচ্ছি না। আর সফট ইনসেন্স, সফট মানে হচ্ছে মাইল্ড সেন্টেড, খুব হালকা সুগন্ধ যেখান থেকে আসছে, এরকম ইনসেন্স। ইনসেন্স মানে কি? সুগন্ধি। সুগন্ধগুলো যেন গাছে ঝুলে রয়েছে। এবার গাছের সুগন্ধ কী করে ঝুলে থাকবে? এখানে ইনসেন্স অর্থে আমরা নেব কিন্তু ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স হচ্ছে আসলে সোর্সটা, বা আমরা বলবো কজটা। তার এফেক্টটা কি? তার এফেক্টটা হচ্ছে সুগন্ধ। তার মানে এখানে একটা ফিগার ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে এফেক্ট ফর দ্য কজ। এটাকে মিটোনিমি বলা হয়। তো তোমরা একটু নোট করো এখানে যে সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউজ। প্রত্যেক ডালে কোন ধরনের সুগন্ধি ধরে রয়েছে? আসলে সুগন্ধি নয়, এটা ফুল। তাহলে এটা এফেক্ট ফর দ্য কজ, আমরা এটাকে বলি মিটোনিমি। তাহলে কবি বলছেন যে গাছের ডালে ডালে কোন কোন ফুল ধরে রয়েছে এবং আমার পায়ের নিচে কোন কোন ফুল ফুটে রয়েছে, সেগুলোকে কিন্তু আমি ধরতে পারছি না। বাট ইন এমবামড ডার্কনেস গেজ ইচ সুইট। এখানে সুইট মানে হচ্ছে সুইট ফ্লাওয়ার। শুধুমাত্র আমি গেজ করছি এই সুগন্ধি লিপ্ত অন্ধকারে, আমি কেবলমাত্র কল্পনা করছি যে এই সুগন্ধটা এই ফুলের হতে পারে, এই সুগন্ধটা এই ফুলের হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এখানে এমবামড ডার্কনেস এটা কেন বলা হচ্ছে? দেখো, এমবামড মানে কি? এমবাম করা মানে, বাম মানে তোমরা জানো মলম, সুগন্ধি। অর্থাৎ এমবামিং মানে অ্যানয়েন্টমেন্ট। কিসের অ্যানয়েন্টমেন্ট? ডেড বডিকে সংরক্ষণ করার জন্য কি করা হতো প্রাচীনকালে? তোমরা জানো মিশরে বিশেষ করে মামিফাই করা হতো সেটাকে, অর্থাৎ সেটাকে সুগন্ধি দ্রব্যে লিপ্ত করা হতো। নানান ধরনের অ্যারোমেটিক গামসের সাথে সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হতো। সেগুলো ডেড বডিতে খুব ভালো করে মাখানো হতো, যাতে ডেড বডিটা তোমার ডিকম্পোজ না হয়ে যায়, এটাকে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কবি কী করছেন, তার ডেথকে ফোরশ্যাডো করছেন। এই লাইনটার মধ্যে কবির ফোরশ্যাডো দ্য পোয়েটস ডেথ, কবির যে মৃত্যু
সেটা অলরেডি কবি কল্পনা করতে আরম্ভ করে দিয়েছেন। তার একটা পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, এমবামড ডার্কনেস। তাহলে এটা একটা মেটাফোর। কেন মেটাফোর? কারণ ডার্কনেসকে যেন মনে হচ্ছে একটা বডি, একটা ডেড বডি। আর সুগন্ধিগুলো কি? সুগন্ধি হলো সেই সমস্ত কেমিক্যালসগুলো, সেই সমস্ত অ্যারোমেটিক গামসগুলো যেগুলো তার বডিতে মাখানো হচ্ছে। অর্থাৎ এখানে এই ডেড বডিটা কবির ডেড বডি, কবি কল্পনা করছেন। আর এই যে সুগন্ধিগুলো রয়েছে সেগুলো কি করছে? তার বডিকে সংরক্ষণ করতে কাজে লাগবে। তার দেখো তুমি ছবি ইমেজটা ভালো করে দেখো, ডার্কনেস সেটা যেন একটা ডেড বডি হয়ে রয়েছে। কবি যেন মনে হচ্ছে শুয়ে রয়েছেন সেই অন্ধকারে। আর তার পায়ের কাছে কিছু ফুল রয়েছে। দেখো ডেড বডির পায়ের কাছে পুষ্প রাখা হয়, তাহলে তার পায়ের কাছে ফুল রয়েছে। তার বডিতে কিছু অ্যারোমেটিক গামসও লাগানো হচ্ছে, কিছু তোমার কেমিক্যালস মাখানো হচ্ছে, সেখানে অ্যানোয়েন্ট করা হচ্ছে। তাহলে অলরেডি একটা মৃত্যুর ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে কি বলছে দেখো, হয়ার উইথ। হয়ার উইথ মানে তোমরা নোট করো, এটা হচ্ছে উইথ হুইচ, যার দ্বারা দ্য সিজনেবল মান্থ এন্ডাউজ দ্য গ্রাস, দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড। যার দ্বারা এই সিজনেবল মান্থ, সিজনেবল মানে এখানে আমরা নেব পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট। আর মান্থ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মান্থ, কিসের অ্যাপ্রোপ্রিয়েট মান্থ? যে মাসটা হচ্ছে সবথেকে ভালো ফুল ফোটার জন্য, ফল ধরার জন্য, গাছের বৃদ্ধির জন্য সবথেকে যেটা ফেভারেবল যে মান্থটা, সেটা হচ্ছে স্প্রিং টাইমের শুরুতে যে মে মাস। তাই মে মাসটাই হচ্ছে এখানে সিজনেবল মান্থ। তোমরা নোট করো, সিজনেবল মান্থ বলতে এখানে মে মাসের উল্লেখ করা হচ্ছে, কারণ মে মাসেই ফুল ধরে, খুব সুন্দর সুন্দর ফল হয় গাছে, গাছের বৃদ্ধি সবথেকে ভালো হয়। তো এখানে কবি বলছেন যে এই যে মে মাস যেটা সিজনেবল মান্থ, এ কি করেছে? এন্ডাও করেছে। এন্ডাও মানে ডেকোরেট করা। এ সাজিয়ে দিয়েছে সমস্ত ফুলের গাছগুলোকে, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ফলের বৃক্ষগুলোকে সুন্দর সুন্দর ফল দিয়ে সাজিয়েছে। এখানে ওয়াইল্ড ফ্রুট ট্রি, দেখো এটা উল্টো করা আছে, লেখা আছে ফ্রুট ট্রি ওয়াইল্ড। এটা হচ্ছে অ্যানাস্ট্রফির এক্সাম্পল, তোমাদের আমি আগেই বলেছিলাম যেখানে দুটো শব্দ, বিশেষ করে নাউন আর অ্যাডজেক্টিভ, তাদের সিকোয়েন্সটা চেঞ্জ করে দেওয়া হয়, আগে নাউন তারপর অ্যাডজেক্টিভ করে দেওয়া হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা ইনভারসানেরই একটা পার্ট, হাইপার বেটনের একটা পার্ট হচ্ছে এই অ্যানাস্ট্রফি। এখানে কেবলমাত্র দুটো ওয়ার্ডের সিকোয়েন্স বদলানো হয়। তাহলে ওয়াইল্ড ফ্রুট ট্রিতে অনেক ফল ধরেছে, যেখানে এখানে ওয়াইল্ড কেন বলা হচ্ছে ফ্রুট ট্রিটাকে? কারণ ওয়াইল্ড এই জন্যই কারণ মানুষের চোখের আড়ালে রয়েছে, যেহেতু ঘন গভীর জঙ্গলে সেই ফলের গাছটা রয়েছে, সেই জন্য সাধারণভাবে মানুষের দৃষ্টি সেখানে পড়ে না, সেই জন্য সেটাকে ওয়াইল্ড ফ্রুট ট্রি বলা হচ্ছে। তো এই রকম ঘাসেতে ফুল ফুটে রয়েছে। থিকেট, থিকেট মানে বুশ, ঝোপঝাড়, সেগুলো ফুলে ভরে রয়েছে। আর এই যে জংলি ফলের বৃক্ষ, সেগুলোতেও ফল ধরে রয়েছে সুন্দরভাবে। এই যে সিজনেবল মান্থ মে মাস, এ সবাইকে একদম সুন্দরভাবে ডেকোরেট করেছে এই বৃক্ষগুলোকে। তারপরে কি বলছে দেখো, এবার কি কি ফুল ধরে রয়েছে। এইবার দেখো এই সেন্টের কথা আমি তোমাদের বলছিলাম, অলরেডি এখানে সেন্টের কথা এসে গেছে। গাছের ডালে ডালে কি সেন্ট রয়েছে? এমবাম ডার্কনেস, অন্ধকারটাই যেন সেন্টেড মনে হচ্ছে একটা। তার সাথে সাথে দেখো এখানে ছবিগুলো ভালো করে খেয়াল করো, এমবাম ডার্কনেস, অন্ধকার। তার সাথে সাথে যেই অন্ধকার হচ্ছে একটা কোল্ডনেসের একটা আমরা ছোঁয়া পাচ্ছি। এমবামড মানে যেন কিছু মাখানো হচ্ছে সুন্দরভাবে, এখানে একটা টাচের অনুভবও হচ্ছে আমাদের। আবার এমবাম শব্দটা, এই ওয়ার্ডটার মধ্যেই আবার একটা সেন্টেরও ব্যাপার রয়েছে, তাহলে আমাদের নাকেও যেন আসছে। এটা কত রকমের ইমেজ এক জায়গায় হয়েছে, এটাই সাইনাস্থেশিয়ার এক্সাম্পল এখানেও রয়েছে কিন্তু। চলো ফ্রেন্ডস, আমরা এগিয়ে যাই। 46 নম্বর লাইনে দেখো কি কি ফুল তোমরা নোট করো, কোন কোন ফুলের এক্সাম্পল কবি 5 নম্বর স্টানজাতে দিয়েছেন। হোয়াইট হথর্ন, একটু আগেই ছিল ডার্কনেস, তাহলে ঘন অন্ধকার, যেখানে সাদা হথর্ন পুষ্প ফুটে রয়েছে। হথর্ন হচ্ছে এক ধরনের গোলাপ। এখানে যে ফুলের নাম দিয়েছে দেখো, এগ্ল্যান্টাইন, হথর্ন, মাস্ক রোজ, এই ভায়োলেট বাদ দিয়ে যে 3টে ফুলের নাম আছে, এগুলো হচ্ছে সবই গোলাপেরই এক একটা ভ্যারিয়েন্ট। ওকে, তাহলে এই যে সাদা হথর্ন, তাহলে এই ডার্কনেসের সঙ্গে এই হোয়াইট হথর্ন, এখানে দেখো একটা কন্ট্রাস্ট, কিন্তু পাশাপাশি দুটো কন্ট্রাডিক্টরি পিকচার কিন্তু বসানো হয়েছে। এর ফলে কি হচ্ছে, আরও এই যে ডার্কনেসটা, তার গুরুত্ব কিন্তু আরও
বৃদ্ধি পাচ্ছে, যেহেতু কন্ট্রারি দুটো পিকচার এখানে পাশাপাশি রাখা হয়েছে। তাহলে সাদা হথর্ন পুষ্প ফুটে রয়েছে, অ্যান্ড দ্য প্যাস্টোরাল ইগ্ল্যান্টাইন, আর সেই রাস্টিক একটা ইগ্ল্যান্টাইন ফুটে রয়েছে, এটাও এক ধরনের ফুল ইগ্ল্যান্টাইন। ফাস্ট ফেডিং ভায়োলেট কভার্ড আপ ইন লিভস, আর কভার্ড আপ মানে এখানে হিডেন, পাতার মাধ্যমে ঘেরা রয়েছে, লুকানো রয়েছে, লুকিয়ে রয়েছে ছোট্ট সেই ফাস্ট ফেডিং ভায়োলেট পুষ্পটা। ভায়োলেট হচ্ছে এক ধরনের খুব ছোট আকারের ফুল, খুব মিষ্টি সুগন্ধ, এবং খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায়, উইদার হয়ে যায়, শুকিয়ে যায়, ফেড হয়ে যায়। এই ভায়োলেটের এক্সাম্পল তোমরা আমাকে বলো যে কোন কবিতায় তোমরা পেয়েছো। আশা করছি বলতে পারছো তোমরা অবশ্যই। লুসি পোয়েমের যেটা সি ডোয়েল্ট এবং আনট্রডেন ওয়েজ, সেখানে ওয়ার্ডসওয়ার্থ লুসিকে তুলনা করেছিলেন এ ভায়োলেট, তার সাথে এ ভায়োলেট পুষ্পের সাথে এ ভায়োলেট বাই দ্য মসি স্টোন, সেখানে কিন্তু ছিল। তো লুসিকেও তুলনা করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ ভায়োলেট পুষ্পের সাথে। তা এখানে কিডস এখন একই কথা বলছে, ফাস্ট ফেডিং, এই ভায়োলেটের অ্যাডজেক্টিভ কি? ফাস্ট ফেডিং, যে ভায়োলেট পুষ্পটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়, সেরকম ভায়োলেট ফুটে রয়েছে। অ্যান্ড মিড মেজ এল্ডেস্ট চাইল্ড, মে মাসকে পার্সনিফাই করা হয়েছে, যেন মে একটা মাদার, মে মাসটা সে জন্ম দিচ্ছে তার সন্তানের, এই ফুলগুলো হচ্ছে তার সন্তান, আর তার প্রথম সন্তান, অর্থাৎ ফার্স্ট স্প্রিংয়ে যে ফুলটা ফোটে, স্প্রিংয়ের একদম শুরুতেই যে পুষ্পটা ফোটে, সেটা হচ্ছে মাস্ক রোজ, এটা এক ধরনের ওয়াইল্ড রোজ। তো এই মাস্ক রোজ হচ্ছে মেয়ের প্রথম সন্তান, সে ফুটেছে। দ্য কামিং মাস্ক রোজ, সে কমপ্লিটলি এখনও প্রস্ফুটিত হয়নি, শুধু কুঁড়ি রূপে রয়েছে সেটা। আর কি বলেছে দেখো এখানে, ফুল অফ ডিউই ওয়াইন। আমরা সেকেন্ড স্টানজাতে ওয়াইনের কথা শুনছিলাম, কিডস বারবার উল্লেখ করছিলেন, এখানে আবার ওয়াইন শব্দটা এসছে, কিন্তু এখানে কি অর্থে এসছে? ওয়াইনটা হানি অর্থে এসছে, মধু। অর্থাৎ এই যে মাস্ক রোজ হয়ে রয়েছে, এর ভিতরে যে মধু রয়েছে, সেটাকে কেমন দেখতে লাগছে, সেটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, সেটা এতটাই উজ্জ্বল, সেটা দেখে মনে হচ্ছে যেন একটা শিশিরের বিন্দু পড়েছে সেখানে, ডিউই কালার্স, ডিউইর মতন দেখতে লাগছে, উজ্জ্বল একদম দেখতে লাগছে। তাহলে সেই যে মধু, সেই মধুর লোভে কি হচ্ছে? দ্য মারমারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, যেমন একটা গ্রীষ্মের সন্ধ্যাতে তোমার গুঞ্জনরত যে মৌমাছিরা সেই মাস্ক রোজেরতে গিয়ে কি করে? আশ্রয় গ্রহণ করে, গুনগুন করতে থাকে, সেই মধু খাবার লোভে তাকে ঘিরে ধরে, সেই রকমই যেন মনে হচ্ছে এই দৃশ্যটাকে দেখে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো হন্টের অর্থ হচ্ছে শেল্টার, আশ্রয় গ্রহণ করা, আর মারমারাস ফ্লাইজ মানে যে মৌমাছিগুলো গুনগুন করছে, এখানে ফ্লাইজ মানে বীজ নেব আমরা, আর মারমারাস মানে হচ্ছে হামিং, অর্থাৎ হামিং যে বীজগুলো রয়েছে সেগুলো আশ্রয় গ্রহণ করেছে কোথায়? যেমন সামার ইভের সময় তারা করে, এখনও তারা যেন সেইখানে আশ্রয় গ্রহণ করছে। অ্যাকচুয়ালি এটা স্প্রিং টাইমের কথা হচ্ছে, কিন্তু সামারের উল্লেখ কবি আগেও করেছিলেন, উনি বলছিলেন যে সামারের গান গাইছে যেন সেই নাইটিঙ্গেলটা। তো এখানেও দেখো বলছে সামার ইভিনিংয়ে যেমন সেই মৌমাছির আশ্রয় গ্রহণ করে সেই তোমার ফ্লাওয়ারে, রোজে, তেমনই এই মাস্ক রোজে তারা যেন মধু পান করার জন্য সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, গুনগুন করছে। এই যে লাইনটা, দ্য মারমারাস হন্ট, শোনার সাথে সাথে যেন একটা মিউজিক ক্রিয়েট হচ্ছে, যেটা সাউন্ড, এটা সে সাউন্ডটাই যেন মিনিংটাকে বার করে নিয়ে আসছে আমাদের কানে, আমাদের আর বিচার বিশ্লেষণ করতে হচ্ছে না, সাউন্ড শুনি, মারমারিং শুনেই আমরা বুঝতে পারছি এখানে কার কথা হচ্ছে? বীজের কথা হচ্ছে, মৌমাছিদের কথা হচ্ছে। এটা একটা ফিগার অফ স্পিচ, যেখানে সাউন্ডটাই মিনিংকে রিফ্লেক্ট করে, এটাকে অনোম্যাটোপিয়া বলা হয়। তাহলে তোমরা নোট করো, এই লাইনে অনোম্যাটোপিয়ার ইউজ করা হয়েছে, এবং এই লাইনটা সম্পর্কে ক্রিটিক্সরা কী বলেছেন, সেই ক্রিটিকদের আমরা স্টেটমেন্ট একটু দেখবো, তোমরা খেয়াল করো কত উচ্চ প্রশংসা করেছে এই লাইনটার ক্রিটিকরা। তো এটা হচ্ছে 50 নম্বর লাইন আমাদের স্টানজা 5-এর। এটার সম্পর্কে একটু আমরা দেখে নিই যে ক্রিটিকরা কি বলেছে। তো একজন ক্রিটিকের উল্লেখ করছি আমি, যার নাম হচ্ছে ডাউনার, DOWNER। ইনি বলেছেন এটাকে যে দিস লাইন ইজ এ পিস অফ ওয়ার্ড মিউজিক, এ লাইন অফ বিউটি অ্যান্ড ডিলাইট।
তোমরা নোট করো, দেখো কত সুন্দর কথা ইনি বলেছেন যে এটা কোনো কবিতার লাইন না, যেন এটা একটা ওয়ার্ড মিউজিক, ওয়ার্ডের মাধ্যমে যেন মিউজিক ক্রিয়েট করেছেন কিডস, আর যেন এখান থেকে আনন্দ আর সৌন্দর্য ঝলকে পড়ছে। তাহলে ইট ইজ এ পিস অফ ওয়ার্ড মিউজিক, এ লাইন অফ বিউটি অ্যান্ড ডিলাইট। এটা ডাউনারের মতবাদ, ডাউনারের স্টেটমেন্টটা দিয়েছেন এটার সম্পর্কে। চলো আবার আমরা ফিরে আসি আমাদের কবিতাতে। তাহলে এই ছিল আমাদের স্টানজা নাম্বার 5। এই স্টানজা নাম্বার 5-এ আমরা দেখতে পেলাম প্রচুর মাত্রায় অল ফ্যাক্টরি ইমেজ কিন্তু ক্রিয়েট করেছেন কিডস। এখানে কত ধরনের সেন্টের উল্লেখ আছে, 4টে ফুলের নাম আছে এখানে, হথর্ন আছে, ইগল্যান্টাইন আছে, ভায়োলেট আছে, মাস্ক রোজ আছে। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে এই মিড মেজ এল্ডেস্ট চাইল্ড কাকে বলা হয়েছে? এটা বলা হয়েছে মাস্ক রোজকে, কারণ স্প্রিং টাইমের শুরুতেই এই ফুলটা ফোটে। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আমরা ফিগার অফ স্পিচ কী কী পেয়েছি? আমরা মেটাফোর পেয়েছি এমবাম ডার্কনেসে, আমরা ইনসেন্স হ্যাংস এখানে মেটোনিমি পেয়েছি, আমরা মিড মেজ এল্ডেস্ট চাইল্ড এখানে পার্সনিফিকেশান পেয়েছি, আর মারমারা সন্ট অফ ফ্লাইজ এখানে আমরা অনোম্যাটোপিয়া পেলাম। তো 4টে ফিগার অফ স্পিচ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখানে। চলো স্টানজা নাম্বার 6 আমরা এগিয়ে যাই। এবার দেখো আমরা তাহলে স্টানজা নাম্বার 4-এ ছিল ভিজুয়াল ইমেজ, কুইন মুন। স্টানজা নাম্বার 5 আমরা পেলাম অল ফ্যাক্টরি ইমেজ, এমবাম ডার্কনেস। এবার স্টানজা নাম্বার 6 আমরা পাবো অডিটারি ইমেজ, এবার সাউন্ড পাবো আমরা সুন্দর সুন্দর। চলো পড়া যাক। নাম্বার 51 লাইন দেখো, ডার্কলিং আই লিসেন। ডার্কলিং এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ নোট করো, এটা একটা অ্যাডভার্ব। এটার অর্থ হচ্ছে ইন দ্য ডার্ক, অর্থাৎ অন্ধকারের মধ্যে। আচ্ছা একবার খেয়াল করো কোন টাইমের কথা বলেছিলেন কবি? টেন্ডার ইজ দ্য নাইট, স্টানজা নাম্বার 4, অর্থাৎ সন্ধ্যা হচ্ছে মাত্র, রাত এখনও গভীর হয়নি। এবার আমরা কিন্তু যখনই এগিয়ে যাব এই স্টানজাতে আমরা দেখতে পাবো যে মিড নাইট হয়ে গেছে, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, মধ্যরাত এসে গেছে, সেটা আমরা খেয়াল করব। চলো, ডার্কলিং অন্ধকারে, আই লিসেন আমি শুনছি। এতক্ষণ কবি সেন্ট পাচ্ছিলেন, ঘ্রাণ নিচ্ছিলেন, এবার কবি শুনছেন। কি শুনছেন? অ্যান্ড ফর মেনি এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। উনি শুনছেন সেই গানটা, নাইটিঙ্গেলের সেই বিউটিফুল সংটাকে তিনি শুনছেন, এবং শুনতে শুনতে তিনি ভাবছেন যে কতবার এর আগেও জীবনে আমি প্রেমে পড়েছি, অর্ধেকটা প্রেমে পড়েছি। কার? ইজফুল ডেথ, পেনলেস ডেথ, অর্থাৎ যন্ত্রণাহীন মৃত্যুর অর্ধেক প্রেমে আমি কতবার না পড়েছি এর আগে। আর কি করেছি আমি তার প্রেমে পড়ে? কল্ড হিম সফট নেমস ইন মেনি এ মিউজ রাইম। যখন আমরা কারোর প্রেমে পড়ি, আমাদের সে প্রিয় মানুষটাকে আমরা কত রকমের প্রেমের ভালোবাসার নাম ধরে ডাকতে থাকি তাকে আমরা। তো কবিও বলছে কত রকমের অ্যাফেকশানেট নেম ধরে আমি এই মৃত্যুকে ডেকেছি এর আগে, কারণ আমি তার প্রেমে পড়েছি, তাকে আমি আলিঙ্গন করতে চেয়েছি। রোম্যান্টিক কবিদের একটা ফিচারই হচ্ছে তোমার এই, তারা সবসময় একটা পেনলেস ডেথের জন্য আকাঙ্ক্ষা করে, যে একটা তাদের মৃত্যুটা তারা চায় যেন কোনো পেনের মধ্যে না হয়, একেবারে যন্ত্রণাহীন একটা মৃত্যু যেন তাদের আসে। এইটা একটা রোম্যান্টিক কবিদের ইনফ্যাচুয়েশন তোমার ডেথের সাথে, যেটা কিডসের মধ্যে তো ভরে ভরে ছিল, বারবার তার মধ্যেই ইনফ্যাচুয়েশনটা এসছে যে ডেথ, মৃত্যুর যে একটা ফোর শ্যাডো তার কবিতার লাইনে আমরা দেখতে পাই, এখানেও পাচ্ছি। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো মিউজড রাইম মানে হচ্ছে মেডিটেটেড, প্ল্যান্ড, যে কবিতার লাইন আমার মাথায় এসেছে, হয়তো আমি সেটাকে রূপ দিইনি, লিখিনি, কিন্তু আমি ভেবেছি সেগুলোকে। এই রকম কত রকমের ভালো ভালো নামে আমি তোমাকে ডেকেছি হে মৃত্যু। এইখানে আমরা একটু দেখে নিই যে কি কি এরকম নামে অন্যান্য কবিতায় মৃত্যুকে কবি কিডস দেখেছেন। দেখো, উনি ডেকেছেন গ্রেট রিলিভার, এই নাম দিয়ে তিনি মৃত্যুকে ডেকেছেন। তিনি ডেকেছেন সুপ্রিম ডেলিভারার, এই শব্দ তিনি মৃত্যুর জন্য ব্যবহার করেছেন। তিনি ব্যবহার করেছেন নোবেল টার্মিনেটর অফ সাফারিং, কত সুন্দর সুন্দর অ্যাফেকশানের টার্ম তিনি মৃত্যুর জন্য ব্যবহার করেছেন তার কবিতাতে, এই মিউজড রাইমে। এইটাই তিনি বলছেন এখানে। তাহলে এরপর আমরা চলো দেখে নিই যে হাফ ইন লাভ কেন বলেছেন কবি, অর্ধেকটা কেন বলছেন। তার কারণ হচ্ছে কবির যে সোল, সেই সোলটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তার সোলের অর্ধেকটা, হাফ অফ হিজ সোল, longs for escaping from the sufferings and pain of this worldly life। তার যে
আত্মা, তার অর্ধেকটা চাইছে এই জগতের যে যন্ত্রণা সাফারিং সেখান থেকে মুক্তি পেতে, আর অর্ধেকটা চাইছে কি, দ্য আদার হাফ লংস ফর ইটারনাল ব্লিস, আর বাকি যে অর্ধেকটা সেটা ইমমর্টালিটি চাইছে, সেটা অমরত্ব চাইছে সেই নাইটিঙ্গেলের জগতে গিয়ে। সেই জন্য যেহেতু তার সোল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেই জন্য তিনি বলছেন যে হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ। তাহলে পেনলেস ডেথ কবি চাইছেন। কবির যে সোল সেটা হাফ সোল কি করছে, ওয়ান্টস টু এসকেপ ফ্রম পেন অ্যান্ড চেঞ্জ, তার মধ্যে পরিবর্তন আসছে। সেই যে পরিবর্তন, মানব জীবনের নিয়মই হচ্ছে পরিবর্তন, সেই পরিবর্তন থেকে মুক্তি চাইছে তার অর্ধেকটা সেলফ, আর অর্ধেকটা সেলফ সেই পরিবর্তন থেকে মুক্তি পেয়ে ইমমর্টালিটি পেতে চাইছে, অমরত্ব পেতে চাইছে। সেই জন্য তিনি হাফ ইন লাভ হয়ে রয়েছেন এই ডেথের সাথে। এরপর আমরা এগিয়ে যাব একটু, পরের অংশটা দেখো কি লেখা আছে, টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ। তিনি মৃত্যুকে বলছেন যে এই সময় তুমি আমার প্রাণবায়ুকে বাতাসে মিশিয়ে দাও। কবি আগেও বলেছিলেন যে উনি ডিজলভ হতে চাইছেন, তার যে সেলফ সেই সেলফটাকে উনি নেচারের মধ্যে বিলীন করে দিতে চাইছেন। সেটার একই বিষয় আবার এসছে দেখো, কোয়াইট ব্রেথ। ব্রেথ মানে এখানে লাইফ, তার জীবন বায়ুকে তিনি নিয়ে নিতে বলছেন মৃত্যুকে, যে তুমি নিয়ে নাও আমার প্রাণবায়ু, বাতাসে মিশিয়ে দাও, তাকে ডিজলভ করে দাও। আমি এই নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে মরতে চাই, একটা পেনলেস মৃত্যু আমি পেতে চাই। এখানে এই যে লাইনটা, টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে আনইভেন্টফুল লাইফ। কবি কোয়াইট ব্রেথ কেন বলেছেন, কোয়াইট কেন কবির লাইফ? কবি বলতে চাইছেন আমার জীবনটার কোনো মূল্য নেই যেন, এখানে কোনো এমন কিছু সিগনিফিক্যান্ট ইভেন্ট আমার জীবনে ঘটেনি, এমন কোনো মহান বিষয় আমার জীবনে ঘটেনি, কোনো বিশেষ মুহূর্ত নেই এখানে। সেই জন্য এতটাই আনইভেন্টফুল এই লাইফ, তাই এই লাইফ রেখে আমি কি করব? সেই জন্য কবি বলতে চাইছেন যে আমার এই জীবন তুমি নিয়ে নাও, হে মৃত্যু তোমার কাছে আমি প্রার্থনা করছি, ভালোবেসে আমি তোমাকে কতবার ডেকেছি আগেও, এখনও ডাকছি তোমাকে, তুমি নিয়ে নাও আমার এই প্রাণ, এই কোয়াইট ব্রেথ তুমি নিয়ে নাও। তারপর কি বলছি দেখো, নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই। এই যে দেখো তোমার, আমি আগেও বললাম যে মৃত্যুর প্রতি এই যে প্রেম, বারবার মরতে চাইছেন কিডস, বিশেষ করে রোম্যান্টিক কবিদের মধ্যেই এটা ছিল। তো এখানে দেখো কি বলছে, রিচ মানে স্যাটিসফাইং। তাহলে এটা বলছে এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, এর থেকে ভালো স্যাটিসফাইং ডেথ আর কিছু হতেই পারে না। কারণ সেই নাইটিঙ্গেলের অপরূপ সুন্দর সেই মিউজিক কবির কানে আসছে, তার চারিদিকে ফুলের সুগন্ধে একদম মম করছে চারিদিক, আর চারিদিকে ডার্কনেস, কোনো চিৎকার চেঁচামেচি নেই, কোনো কেওস নেই, একদম পূর্ণ শান্তি বিরাজ করছে, ওপরে চাঁদের আলো রয়েছে। তো এইরকম একটা পরিবেশে কবি যদি মরতে পারেন, একটা পেনলেস মৃত্যু তার হতে পারে, এর থেকে ভালো স্যাটিসফাইং ডেথ আর কি হতে পারে। এই জন্যই কবি বলছেন যে এইটাই হচ্ছে সবথেকে সঠিক সময় মৃত্যুবরণ করা। আচ্ছা, এই জায়গাতে আমরা আর একটা কোটেশন দেখে নিই যে একজন ক্রিটিক কি বলেছেন, এই নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই, এই আমাদের তোমার 55 নম্বর লাইন ডিয়ার ফ্রেন্ডস, এটা আমরা একটু দেখে নিই। এখানে একজন ক্রিটিক যার নাম হচ্ছে শার্লট কার্লস্টেয়ার্স, এই শার্লট কার্লস্টেয়ার্স ইনি কি বলেছেন এই লাইনটা সম্পর্কে দেখো। ইনি বলছেন, অ্যাজ দ্য পোয়েট লিসেন্স টু দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল in the enveloping darkness, he feels that this would be the perfect moment to achieve his previously felt wish to die. কারণ এই মৃত্যুর কথা কবি আগেও বলেছিলেন একবার, সেই যে পাস্টে তার যে ডিজায়ারটা ছিল মরার, সেই ডিজায়ারটা পূর্ণ করার একদম পারফেক্ট সময় হচ্ছে এটাই। ঠিক আছে, তো এই মতটা হচ্ছে কার, শার্লট কার্লস্টেয়ার্সের মত। ওকে, আচ্ছা, এইখানে আর একজন ক্রিটিকের এই লাইনটা তিনি কি বলেছেন, তিনি হচ্ছেন গ্রাহাম হগ, HOUGH, গ্রাহাম হগ। তো ইনি কি বলেছেন দেখো, দ্য রোম্যান্টিক পোয়েটস ডিজায়ার ফর ডেথ ইজ নট এ লঙ্গিং ফর এক্সটিংশন। কবির যে প্রার্থনা সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবার জন্য নয়, মানে বিলীন হয়ে যাবার জন্য নয়, এক্সটিংশন নয়,
যে সম্পূর্ণরূপে সবার চোখের আড়ালে তিনি চলে যেতে চাইছেন, নিজের যে সেলফ সেটাকে সম্পূর্ণরূপে তিনি বিলীন করে দিয়ে যাচ্ছেন, এরকম নয়। তাহলে কি, ইট ইজ এ ডিজায়ার টু মেক এ হ্যাপিনেস দ্যাট হি নোজ টু বি ট্রানজিয়েন্ট টু লাস্ট ফর এভার। তাহলে কবির যে হ্যাপিনেস, সেটা এই জগতে জীবিত অবস্থায় সেই হ্যাপিনেসটা চিরন্তন নয়, কবি এটা জানেন। এটা চিরকাল থাকবে না, এটা ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। কিন্তু যদি উনি মৃত্যুবরণ করে সেই নাইটিঙ্গেলের জগতে যেতে পারেন, তার যে আনন্দ, তার যে হ্যাপিনেস, সেটা চিরন্তন হয়ে যাবে, সেটা তোমার এভারলাস্টিং হয়ে যাবে। সেই কারণে কবি মরতে চাইছেন। ঠিক আছে, এটা এনার মত। চলো, তাহলে দুজন ক্রিটিকের মত আমরা পেয়ে গেছি। এবার আমরা এগিয়ে যাব পরের লাইনে, লাইন নাম্বার 56। দেখো, টু সিজ আপন দ্য মিড নাইট। এই দেখো, তাহলে আমি তোমাদের বলছিলাম যে টাইমটা মিড নাইট হয়ে গেছে, মধ্যরাত হয়ে গেছে, সন্ধ্যার পরে। উইথ নো পেন, ওই একই কথা বলছেন যে কোনো রকম যন্ত্রণা ছাড়াই এই মধ্যরাতে যদি আমি সিজ আপন করতে চাই। সিজ আপন, এটা হচ্ছে তোমার মৃত্যুরই পর্যায়। সিজ করা মানে থেমে যাওয়া, অর্থাৎ এখানে মৃত্যুর কথাই তিনি বলছেন যে যদি এই রকম একটা অবস্থায় আমি মৃত্যুবরণ করতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে। যে সময়, হোয়াইল, যখন দাও আর্ট, এখানে দাওকে ওই নাইটিঙ্গেলটা, দাও আর্ট পোরিং ফর্থ দাই সোল অ্যাব্রড ইন সাচ অ্যান এক্সট্যাসি। যখন তুমি তোমার স্পিরিটটাকে, তোমার যে ভিতরের, তোমার যে ইন্টারনাল যে জয়, সেই ইন্টারনাল জয়কে একটা র্যাপচারা সঙের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছ, এই রকম একটা মুহূর্তে মৃত্যুবরণ করতে পারা, এর থেকে ভালো, এর থেকে সুন্দর আর কি হতে পারে। তো এখানে পোরিং ফর্থ মানে হচ্ছে এক্সপ্রেসিং ইয়োর ইনারমোস্ট জয়েস, তোমার ভিতরের যে জয়, যে আনন্দ রয়েছে, সে আনন্দটাকে তুমি কি করছো, ইন সাচ অ্যান এক্সট্যাসি, এই র্যাপচারা সঙের মাধ্যমে, এই ব্লিসফুল সঙের মাধ্যমে তুমি ছড়িয়ে দিচ্ছ। এই সময় যদি আমি মরতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট আমরা পড়ব, স্টিল উডেস্ট দাও সিং, তুমি তখনও গান গেয়ে চলবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেন, কিন্তু আমার তো কান থাকবে, কান দুটো থাকবে, কিন্তু আমি শুনতে পাবো না। টু দাই হাই রিকোয়েম বিকাম এ সর্ড, কারণ তোমার সেই বিষাদের যে সঙ্গীত। ডিয়ার ফ্রেন্ডস, ভালো করে খেয়াল করো, এইখানে একটা শিফটিং রয়েছে কবি। এতক্ষণ ধরে নাইটিঙ্গেলের যে সঙের কথা কবি বলছিলেন, সেটা একটা হ্যাপি সং ছিল, সেটা কি ছিল, সেটা ব্লিসফুল সং ছিল, সেটা জয়ফুল সং ছিল, আনন্দের গান ছিল। কিন্তু এইবার উনি ওনার এই যে পাখিটার গান, কবি বলছেন যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন তোমার গানটা কেমন হয়ে যাবে, একটা রিকোয়েমের মতন শোনাবে। রিকোয়েম মানে এখানে কি, ডার্জ, বিষাদ গীতি, মৃত্যুর পর যে গান গাওয়া হয় সেই শোক গীতির মতন শোনাবে। এখানে একটা ডিভোশনাল টাচ রয়েছে এই লাইনটার মধ্যে। কবি এখানে বলছেন যে যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আমি কিসে পরিণত হব, সর্ড। সর্ড মানে প্লট অফ ল্যান্ড। বলছেন আমি তো তখন আর জীবিত থাকবো না, আমি তো একটা মাটির ঢেলাতে পরিণত হয়ে যাব। আমার কানগুলো থাকবে, কিন্তু সেগুলো শুনতে পাবে না, সেগুলো সেন্সিটিভ থাকবে না, সেগুলো আর তোমার গান শোনার জন্য, সেগুলো আমার কানে কিন্তু তোমার সেই গান আর আসবে না। কিন্তু এই গানটা কেমন, এই গানটা আর সুইট সং নয়, এটার হ্যাপি সং নয়, এটা একটা রিকোয়েম, কিন্তু হাই রিকোয়েম। অর্থাৎ এই গানের মধ্যেও কিন্তু একটা ম্যাগনিফিসেন্স রয়েছে, একটা কিন্তু মহত্ব রয়েছে। তাহলে তোমার সেই মহান গান যেটা তুমি আমার মৃত্যুতে গাইবে, সেই গান আমি শুনতে পাবো না, কিন্তু তুমি গাইতে থাকবে। এইবার খেয়াল করো, এই যে লাস্টের লাইনটা, এই লাস্টের লাইনটাতে কবিতার যে মূল বিষয়, এই কবিতার যে তোমার যে থিম, যেটা সেই থিমটা হচ্ছে ট্রানজিটারিনেস অফ হিউম্যান লাইফ ভার্সেস ইটারনিটি অফ আর্ট। তাহলে সেটাই দেখো এখানে প্রকাশ পাচ্ছে যে কবি মারা যাচ্ছেন, একটা মাটির ঢেলাতে পরিণত হচ্ছেন। তাহলে এইটাকে আমরা বলবো ট্রানজিটারিনেস অফ হিউম্যান লাইফ। কিন্তু তুমি গাইতে থাকবে, অর্থাৎ তোমার গান কন্টিনিউ করবে, সে থামবে না, তোমার গান চিরন্তন। তাহলে এইটাই হচ্ছে পার্মানেন্স অফ আর্ট। তাহলে আর্ট হচ্ছে পার্মানেন্ট, কিন্তু মানুষের জীবন সেটা ট্রানজিটারি। তাহলে মানব জীবনের ক্ষণস্থায়িত্ব আর শিল্পের চিরস্থায়িত্ব, এই দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট কিন্তু এই লাস্টের লাইনের মধ্যে তুলে ধরেছে। আর এইটাই হচ্ছে গোটা কবিতাটার সাবস্টেন্স। যদি আমরা এক লাইনে বলি, এটাই হচ্ছে থিম কবিতাটার। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আমাদের হয়ে গেল
এই স্টানজা নাম্বার 6 আমরা কমপ্লিট করে ফেললাম। আর তাহলে তোমরা দেখতেই পেলে যে স্টানজা নাম্বার 4-এ ছিল ভিজুয়াল ইমেজ, স্টানজা নাম্বার 5-এ ছিল অলফ্যাক্টরি ইমেজ, আর স্টানজা নাম্বার 6 আমরা পেলাম অডিটারি ইমেজ। এখানে অনেক ধরনের সাউন্ড আমরা শুনতে পেলাম। এবার আমরা এগিয়ে যাব স্টানজা নাম্বার 7। তো চলো 7 নম্বর স্টানজার দিকে আমরা এগিয়ে যাই। Thou wast not born for death, immortal bird. হে অমর পাখি, তুমি মৃত্যুর জন্য জন্মাওনি। এবার খেয়াল করো, এই নট বর্ন ফর ডেথ আর ইমমর্টাল এই দুটোর মানে একই। এইটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় টটোলজি। তো তোমরা একটু নোট করে নাও, TAUTOLOGY, টটোলজি মানে হচ্ছে একই বিষয় দুবার বলা হয়, রিপিট করা হয় একটু অন্যভাবে। তাহলে নট বর্ন ফর ডেথ আর ইমমর্টাল এই দুটো টটোলজির এক্সাম্পল এখানে জোর দেওয়ার জন্য উনি এটাকে মানে ব্যবহার করেছেন, জোর দেওয়ার জন্য এই বিষয়টা যে তুমি অমর। এইবার এই যে ইমমর্টাল বার্ড, কবি কি জানেন না যে বার্ড কখনো ইমমর্টাল হয় না? সেও আমাদের মতনই একটা, তার প্রাণও একদিন চলে যাবে, যেমন মানুষের মৃত্যু ঘটে, পাখিরও মৃত্যু ঘটে, এটা তো কবি জানেন। তার সত্ত্বেও এই জায়গায় তিনি ইমমর্টাল বার্ড বলছেন। এই জায়গাটাতে অনেক ক্রিটিক কী করেছেন, সমালোচনা করেছেন কিটসের, যে কিটসের কবিতার একটা ফ্ল রয়ে গেছে, এই কবিতায় এইখানে একটা ঘাটতি কিন্তু রয়েছে। সেটা আমি তোমাদের উল্লেখ করেছি, কে কি বলেছেন এটার সম্পর্কে দেখো। প্রথম হচ্ছে সিডনি কলভিন, ইনি বলেছেন যে এই যে লাইনটা, এটা হচ্ছে এ ব্রেথ অফ লজিক, এ ফ্ল ইন দ্য পোয়েট্রি। এই কবিতাটার একটা কিন্তু নেগেটিভ সাইড বা এই কবিতাটাতে একটা ঘাটতি রয়ে গেছে, একটা ফ্ল রয়ে গেছে এই লাইনটাতে। তারপরে দেখো WM রসেটি, ইনিও একই কথা বলেছেন এখানে। সাথে সাথে রবার্ট ব্রিজেস, ইনি বলেছেন যে এই লাইনটাকে উনি বলেছেন যে এই যে থটটা, দিস থট ইজ সুপারফিশিয়াল। উনি এটার সমালোচনা করেছেন যে এটা সুপারফিশিয়াল লাইন, এই লাইনটা এখানে কিটসের কবিতার যে ডেপথ সেটা কিন্তু এখানে নষ্ট হচ্ছে এই ইমমর্টাল বার্ড শব্দটার দিয়ে। তারপরে FR লেভিস, ইনি বলেছেন এটাকে যে দ্য থট ইজ ফ্যালেশিয়াস, ইনিও ভুল ধরেছেন এই জায়গার কিটসের। কিন্তু দেখো আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, অ্যাকচুয়ালি কবি পাখিটাকে ইমমর্টাল বলছেন না, তার আগেই পাখিটার গানের কথা হচ্ছিল, তাই না? বারবার উনি সেই হাই রিকোয়েমের কথা বলছিলেন, সেইটা কন্টিনিউ করবে, পাখিটা কন্টিনিউ করবে উনি বলেননি। তার মানে আমরা বলতেই পারি যে ইমমর্টাল বার্ড এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার্ড এপিথেট, ইমমর্টাল বার্ডটা নয়, ইমমর্টাল হচ্ছে সংটা। তাহলে অ্যাকচুয়ালি এটা কবি কোনো সং বার্ডের কথা বলেননি, উনি সাজেস্ট করছেন, উনি যে সেলিব্রেট করছেন সেটা সং বার্ড নাইটিঙ্গেলের সেলিব্রেশন করেননি উনি। দ্য পোয়েট অ্যাকচুয়ালি সেলিব্রেটস দ্য সং অফ দ্য বার্ড, নট দ্য সং বার্ড। দেখো, আর এই কথাটা কিন্তু এই সিডনি কলভিনই বলেছেন যে উনি সং বার্ডটাকে সেলিব্রেট করেননি, উনি বার্ডের সংটাকে সেলিব্রেট করছেন। তাহলে এটা কিন্তু আসলে ইমমর্টাল সং, নট দ্য বার্ড ইজ ইমমর্টাল, এটা নয় কিন্তু। তাহলে বলছে তোমার যে গান সেটা অমর গীতি, এটা কোনোদিন নষ্ট হবে না। এবার কেন নষ্ট হবে না তার কথা একটু পরেই উনি বলবেন। এই লাইনের পরে দেখো কি বলছেন উনি, লাইন নাম্বার 62, নো হাংরি জেনারেশন ট্রেড দি ডাউন। খুব সুন্দর লাইন, নো হাংরি জেনারেশন, ক্ষুধার্থ কোনো মানব সম্প্রদায় তোমাকে ধ্বংস করতে পারবে না। ট্রেড দি ডাউন, তোমাকে পায়ের নিচে মারিয়ে যেতে পারবে না, তোমাকে ডিস্ট্রয় করতে পারবে না। ক্ষুধার্থ কেন বলেছেন, হাংরি জেনারেশন কেন বলছেন? কারণ এই যে মানব সম্প্রদায়, এই যে জেনারেশনটা মানুষের, সেটা হাংরি, কিসের জন্য হাংরি? ইট ইজ হাংরি ফর ওয়ার্ল্ডলি প্লেজার। পার্থিব জগতের যে সম্পদ, যে লোভ লালসা, তার জন্য তারা হাংরি। তারা শুধু, যেমন তোমরা ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস যখন পড়বে, সেখানে খুব সুন্দরভাবে এই বিষয়টাই ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন যে মানুষ হাংরি হয়ে রয়েছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলছে। সবাই কতভাবে সম্পদ আহরণ করা যায়, সবাই কতটা আর্টিফিশিয়াল হয়ে গেছে, প্রকৃতির থেকে দূরে চলে গেছে তারা। সেইটাই এখানে কিডস বলছেন যে এই যে জেনারেশনটা, এটা কেমন? এটা হচ্ছে হাংরি, দিস জেনারেশন ইজ হাংরি ফর ম্যাটেরিয়াল গ্রোথ।
তারা শুধু ম্যাটেরিয়াল নিয়ে আসতে চাইছে, ম্যাটেরিয়াল এক জায়গায় করতে চাইছে, লোভ লালসা মেটাতে চাইছে তারা, সেই জন্য তারা হাংরি। তাহলে এবার কেন বলেছি যে তোমাকে তারা পায়ের নিচেই মারিয়ে দিতে পারবে না, কেন ধ্বংস করতে পারবে না? অ্যাকচুয়ালি এখানে কবি বলতে চাইছেন যে আমার যখন মৃত্যু হবে, একজন কবির যখন মৃত্যু হয়, সেই কবির যে মেমোরি সেটাকে মানুষ ভুলে যায়, মানুষ সেই মেমোরির উপর দিয়ে হেঁটে চলে যায়, কবির মৃত্যুর সাথে সাথে তাকে ভুলিয়ে দেওয়া হয়, কেউ মনে রাখে না তার কথা, তার মেমোরির কথা। কবির মধ্যে যে ইমাজিনেটিভ ক্যাপাসিটি ছিল, যে পাওয়ার কবির মধ্যে ছিল, যে ইন্সপিরেশন ছিল, যার দ্বারা কবি লিখতেন কবিতা, সেই ইন্সপিরেশনেরও মৃত্যু ঘটে যায় কবির মৃত্যুর সাথে সাথে। কে তার উত্তরসূরি হবে? কেউ না। কবির যে পরের জেনারেশন আসবে, সেখানে বলা যায় না যে কবির পরের জেনারেশন সেই কবির মতনই ততটাই সেন্সিটিভ হবে, না। কিডসের মৃত্যুর সাথে সাথে কিডসের যে সেন্সিটিভিটি সেটারও মৃত্যু ঘটে গেছে, কিডসের যে ইমাজিনেটিভ পাওয়ার ছিল সেটারও মৃত্যু ঘটে গেছে, কেউ সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। কবির যে লেগাসিটা ছিল কিডসের, সেই লেগাসিটাকে কেউ কি সেটাকে কন্টিনিউ করতে পেরেছে? না, কেউ পারেনি। সেই জন্য কবি বলছেন যে এই যে জেনারেশানটা আছে, এটা যত সৌন্দর্য রয়েছে, মানব সমাজ, মানুষের যে জেনারেশান, এটা এমনই, এটা এই যে হাংরি জেনারেশান, এরা এতটাই মানে সম্পদ লিপসু এরা। সেই জন্য এরা কী করে, এদের সামনে যত সুন্দর জিনিসগুলো আছে সে সমস্ত বিউটিকে এরা মারিয়ে দিয়ে চলে যায়, সব কিছু সুন্দর জিনিসকে এরা ধ্বংস করে দিয়ে যায়। এরা শুধু লোভ লালসা চেনে, আর কিছু চেনে না। দেখো, খেয়াল করো, নোট করো, ড্রিম চিলড্রেন মনে করো, সেখানে সেই যে ফুলিশ রিচ একজন ব্যক্তির কথা বলেছিলেন ল্যাম, যে সেই চিলড্রেন ইন দ্য উড, যেটা পুরো একদম আঁকা ছিল, সেই চিমনি যে উডটা ছিল, সেই প্লেটে সম্পূর্ণরূপে সেই ব্যালাডটা একদম আঁকা ছিল, সেই উডটাকে চেঞ্জ করে দিয়ে সে তার নতুন ম্যানশানে সে কী করে দিয়েছিল, সেখানে একটা মার্বেলের প্লেট লাগিয়ে দিয়েছিল। তাহলে এরা সৌন্দর্যের কদর জানে না, এরা শুধু সম্পদ চেনে, এরা আর্টিফিশিয়াল ম্যাটার চেনে, আর্টিফিশিয়ালিটিতেই এরা এগিয়ে গেছে। ন্যাচারাল কিছু, প্রাকৃতিক যে সৌন্দর্য, তার কদর দিতে এরা জানে না। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এখানে বলছে যে এই যে ম্যাটেরিয়াল মাইন্ডেড পিপল, দে আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স অ্যান্ড দে ডিস্ট্রয় এভরিথিং দ্যাট ইজ বিউটিফুল, এভরি বিউটি দ্যাট কামস বিফোর দেম, দে ট্রিট দেম, দে জাস্ট ডিস্ট্রয় দেম। তাহলে সমস্ত সুন্দর জিনিস যেগুলো তাদের সামনে আসে এই হাংরি জেনারেশনের, সেগুলোকে তারা ধ্বংস করে দেয়। সৌন্দর্যের মর্ম এরা জানে না। কিন্তু হে নাইটিঙ্গেল, তুমি তেমন নও। তুমি কেন ইমমর্টাল? কারণ তোমার এই যে গান, অ্যাকচুয়ালি তোমার এই যে গান, তোমার মৃত্যুর সাথে সাথে তোমার এই গানটা আরেকটা নাইটিঙ্গেল তুলে নেবে, তার মৃত্যুর পরে আরেকটা নাইটিঙ্গেল তুলে নেবে। এই একই গান পর জেনারেশন আফটার জেনারেশন চলতেই থাকবে। পাস্টেও এই নাইটিঙ্গেলের সং যেমন ছিল, আজও তুমি সেই একইভাবে শোনাচ্ছ আমাকে। তোমার মৃত্যুর পর অন্য আরেকটা নাইটিঙ্গেল শোনাবে, সেই এক গান, সেই এক সুর, সেই এক টোন চলতে থাকবে, কন্টিনিউ করবে। এই জন্য এইখানে এই যে পাখিটা, এটা কিন্তু আর ইন্ডিভিজুয়াল কোনো বার্ড নয়, এটা এখানে সম্পূর্ণ রেস হয়ে গেছে। সেই জন্য এই রেস অফ নাইটিঙ্গেল ইজ ইমমর্টাল। এখানে ইন্ডিভিজুয়াল নাইটিঙ্গেলটা ইমমর্টাল নয়, রেসটা ইমমর্টাল। কেন রেসটা ইমমর্টাল? কারণ তোমাদের বলে দিলাম, কিডসের মৃত্যুর সাথে সাথে কিডসের ইমাজিনেটিভ ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, পরের জেনারেশন সেটাকে নিতে পারবে না। কিন্তু নাইটিঙ্গেলের মৃত্যুর পরে আরেকটা নাইটিঙ্গেল সেই একই গান গাইতে থাকবে, সেই জন্য এই গানটা কন্টিনিউ করবে। সেই জন্য বলেছে এটা ইমমর্টাল সংটা, কারণ তোমাদের যে রেস সেটা একের পর এক একই গান তুলে নেবে তাদের মুখে, সেই জন্য এটার মৃত্যু ঘটবে না, সেই জন্য তুমি ইমমর্টাল। ওকে, তো চলো নেক্সট আমরা দেখি। The voice I hear this passing night was heard in ancient days by emperor and clown. আজ রাত্রে যে গান আমি শুনছি, বহুকাল আগে অতীতকালের কোনো একটা সময় রাজা মহারাজা ক্লাউন তারাও এই একই গান শুনেছিল। এই যে স্যাটিসফাইং টোন, সেই একই স্যাটিসফাইং টোন তারাও শুনেছিল, তাদেরও স্যাটিসফাই করেছিল এই একই গান। কাদের? প্রাচীনকালের কোনো রাজা, সে হয়তো কোনো এক সময়ে তোমার গান শুনছিল, কোনো এক ক্লাউন রাজার সাথে সাথে সেও তোমার গান শুনছিল। অ্যাকচুয়ালি এখানে এম্পেরার আর ক্লাউন পাশাপাশি বসানো হয়েছে। তুমি এম্পেরার হিসেবে নাও রিচ, আর ক্লাউনের জন্য নাও পুওর। অর্থাৎ রিচ পিপল, পুওর পিপল, ধনী দরিদ্র নির্বিশেষে তুমি তোমার গানে মুগ্ধ করেছিলে সকলকে অতীতকালে, এখনও তুমি করছো, ভবিষ্যতেও তুমি করতে থাকবে, সেই জন্য তুমি ইমমর্টাল।
তারপরে দেখো কি বলেছে, পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পাথ, ফাউন্ড এ পাথ মানে ওয়েন্ট স্ট্রেট টু দ্য হার্ট, যেটা ডাইরেক্ট হৃদয়ে গিয়ে আঘাত করেছিল কোনো একটা সময়ে। এই গানটায় কবি এখানে কল্পনা করছেন কাকে, কার হৃদয়ে এটা প্রবেশ করেছিল কোনো এক সময়ে? থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, when sick for home she stood in tears amid the alien corn। বাহ, কত সুন্দর! দেখো এখানে একটা অ্যালিউশন রয়েছে, একটা বিবলিক্যাল অ্যালিউশন রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, ওল্ড টেস্টামেন্টের একটা বুক আছে যেটা হচ্ছে বুক অফ রুথ। সেখানে রুথ হচ্ছে একজন মোয়াবাইট ওম্যান। মোয়াব হচ্ছে বর্তমানে যেটা জর্ডানের এরিয়া আমরা জানি, সেটাই আগে মোয়াব নাম ছিল, সেই জন্য রুথকে বলা হয় মোয়াবাইট ওম্যান। তো এই যে মোয়াবাইট ওম্যান, এর সাথে বিয়ে হয়েছিল তোমার বেথলেহেমের একজন পুরুষের, একজন জিউয়ের, যার নাম হচ্ছে মেহলন। এই মেহলন তাকে নিয়ে চলে এসেছিল কোথায়? বেথলেহেমে। তাহলে বেথলেহেমে এই যে শহরটা প্যালেস্টাইনের, এটা কিন্তু তোমার রুথের কাছে একদম নতুন একটা জায়গা ছিল, একটা ফরেন ল্যান্ড ছিল আমরা বলতে পারি, একটা বিদেশ তার কাছে। এটা তার নেটিভ ল্যান্ড হচ্ছে মোয়াব। তো সে তার স্বামীর সাথে সেখানে চলে যায়। তার যে শাশুড়ি মা, তিনি ছিলেন নাওমি, তিনি একজন জিউইশ ওম্যান ছিলেন। তার স্বামীর মৃত্যু হয়ে যায়। এই মেহলেমের মৃত্যুর পরে রুথ কিন্তু তার শাশুড়িকে একা ছাড়েনি। সে চাইলে কিন্তু আবার ফিরে আসতে পারতো মোয়াবে, কিন্তু সে আর ফিরে আসেনি। সে এতটাই মানে তোমার নিষ্ঠাবান একজন পত্নী ছিলেন। সেই উইডো রুথ কি করেছিলেন, সেইখানেই থেকে যায় তার শাশুড়ির সেবা শুশ্রূষা করার জন্য। এবং পরবর্তীকালে সেখানকার একজন ধনী ব্যক্তি যার নাম হচ্ছে বোয়াজ, সেই বোয়াজের ভালো লাগে রুথকে এবং তাদের বিয়ে হয়ে যায়, সেইখানেই থেকে যায় রুথ। তো এইখানে কবি কল্পনা করছেন যে হয়তো কোনো এক সময় যখন রুথের স্বামীর মৃত্যু হয়ে গেছে, সেই রুথ সেই বেথলেহেমের কোনো একটা জমিতে, চাষের যে জমি, সেখানে হয়তো সে দাঁড়িয়েছিল একটা কর্নফিল্ডে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হোমসিক হয়ে গিয়েছিল। তার যে বাড়ির কথা তার মনে পড়ছিল, তার চোখ ভরে জল আসছিল। সে মনে করছিল সে নস্টালজিয়াতে চলে গিয়েছিল, তার মোয়াবের কথা সে ভাবছিল, তার দেশের কথা সে ভাবছিল। সেই সময় তার দুঃখী হৃদয়ে তোমার এই গান সান্ত্বনা দিয়েছিল তাকে, তাই না? তাহলে তোমার এই গান অতীতেও ছিল, এখনও তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। তেমনভাবেই তুমি রাজাদের সান্ত্বনা দিয়েছ, তুমি ক্লাউনদের সান্ত্বনা দিয়েছ, তুমি রুথের যে হৃদয়, কাতর হৃদয়, সেখানে তুমি সান্ত্বনার বাড়ি বর্ষণ করেছ। তো এইখানে কত সুন্দর এই লাইনটা দেখো। তাহলে এখানে একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে। এবার দেখো এর যে পরের যে তিনটে লাইন, অপূর্ব তিনটে লাইনের পরের একসাথে আমি পড়ছি। দেখো কি বলছে, দ্য সেম, এই সেম বারবার কোনটাকে বলছে? ওই নাইটিঙ্গেলের গানটাকে বলছে। এই সেম গান তুমি তাদেরও শুনিয়েছিলে, রুথকেও শুনিয়েছিলে, এখন আমাকেও শোনাচ্ছ এই সেম গান। দ্য সেম দ্যাট অফ টাইমস মানে অফেন, হ্যাথ চার্মড ম্যাজিক কেসমেন্টস ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস ফরলর্ন। ভালো করে খেয়াল করো, এখানে চার্মড মানে এনচ্যান্টেড, অর্থাৎ কি বলবো, স্পেল, যার মধ্যে একটা স্পেল নিক্ষেপ করা হয়েছে, মন্ত্রমুগ্ধ করা হয়েছে যাকে, অর্থাৎ জাদুই আমরা এরকম বলতে পারি, জাদু মন্ত্রের দ্বারা মানে বাঁধা। ম্যাজিক কেসমেন্টস, কেসমেন্ট মানে জানালা। ম্যাজিক কেসমেন্ট কেন বলছে? কারণ ফেয়ারি টেল যেগুলো থাকে, তোমার পরীদের যে গল্প ফেয়ারি টেল হয়, সেই ফেয়ারি টেলে আমরা জানি যে অনেক রাজকুমারদের গল্প থাকে, ডাইনিদের গল্প থাকে। সেই ডাইনিরা কি করে, সেই রাজকুমারীকে বন্দি করে নিয়ে যায় অনেক দূরে, সমুদ্রের ধারে একটা ক্যাসেল থাকে। সেই ক্যাসেলটাতে সেই ডাইনিরা জাদুবিদ্যা জানে। সেই জাদুবিদ্যার দ্বারা কি করে, তারা সেই ক্যাসেলের জানলাগুলো জাদুর দ্বারা বন্ধ করে রাখে, তাদের যে ম্যাজিক্যাল পাওয়ার তার দ্বারা বন্ধ করে রাখে, সেগুলো কোনো হিউম্যান হ্যান্ড খুলতে পারে না। তখন সেই রাজকুমারী সেই জানলার ধারে বসে বসে কাঁদতে থাকে, সে ভাবতে থাকে যে কোনো এক নাইট আমাকে বাঁচাতে আসবে। মেডিভ্যাল এজের যে ফেয়ারি টেল, সে নাইট তাকে বাঁচাতে আসে, তার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে সেই জানলার ধারে বসে বসে। তো এইরকম একটা সুন্দর ছবি ক্রিয়েট করেছেন এখানে কিডস। কি বলতে চাইছেন? যে হয়তো এরকম অনেক যুগ প্রাচীন হারিয়ে যাওয়া কোনো একটা ক্যাসেল, লস্ট, ফরলর্ন শব্দটা দেখো, হারিয়ে যাওয়া, যেটা লস্ট হয়ে গেছে অনেক কাল আগে, কোনো একটা এরকম একটা ফেয়ারি ল্যান্ড, যেটা সেই ফেয়ারি ল্যান্ডের অনেক দূরের কোনো একটা ক্যাসেলে, একটা অট্টালিকাতে একজন ডাইনি হয়তো একটা রাজকুমারীকে বন্দি করে রেখেছিল একটা ঘরে।
সেই তার ধারে কি রয়েছে, যে কেসমেন্টটা রয়েছে যেটা ম্যাজিকের মাধ্যমে খোলা বন্ধ করা হয়, সেই কেসমেন্টটা খোলা রয়েছে বাইরের দিকে। আর সেখানে দেখা যাচ্ছে যে ডেঞ্জারাস সি, এখানে পেরিলাস শব্দের অর্থ ডেঞ্জারাস, সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। সেই উত্তাল সমুদ্রে যে ঢেউগুলো যখন পাড়ে এসে পড়ছে আছড়ে, সেখানে চারিদিকে ফেনা উঠছে, চারিদিকে ফেনা হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে বলেছে দেখো যে অন দ্য ফোম অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস। তাহলে সেই ফেয়ারি ল্যান্ডসের একটা জায়গায় যে ডাইনি একটা রাজকুমারীকে বন্দি করে রেখেছে একটা ঘরে, ম্যাজিক্যাল কেসমেন্ট সেখানে রয়েছে, এনচ্যান্টেড সেই যে জানলাগুলো, সেই জানলা খুলে রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিশাল উত্তাল সমুদ্র, তার ঢেউ উঠছে বড় বড়, ফেনা হয়ে যাচ্ছে চারিদিকে। সেইখানে সেই রাজকুমারী মনের দুঃখে অপেক্ষা করছে তার নাইট কখন তাকে বাঁচাতে আসবে, তার রাজকুমার কবে আসবে তাকে রক্ষা করতে। হয়তো তোমার এই গানই একদিন সেই রাজকুমারীর কানে গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিল। তাহলে একটু আগে বিবলিক্যাল অ্যালিউশন দিল যে রুথের কানে তোমার এই গান গিয়েছিল, এরপরে বলছে সেই রাজকুমারী যে বসেছিল সেখানে, তার কানেও কিন্তু তাকে সান্ত্বনা দিয়েছিল তোমার এই গানই। ডিয়ার ফ্রেন্ডস, এই যে তিনটে লাইন, এত সুন্দর এখানে একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে। এটা সম্পর্কে আমি তোমাদের একজন ক্রিটিকের কথা আমি তোমাদের বলি, তার স্টেটমেন্ট। এনার নাম হচ্ছে WM রসেটি। ইনি কি বলেছেন এই লাইনটা সম্পর্কে জানো, এই তিনটে লাইনকে? ইনি বলেছেন যে পিলার্স অফ হারকিউলিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানব ভাষার এটা পিলার অফ হারকিউলিস, এর থেকে উচ্চ মানের পিলারকে আর কেউ তৈরি করতে পারেনি মানুষের ভাষাতে, মানব ভাষাতে। তাহলে কত উচ্চ মার্গের প্রশংসা তিনি করেছেন এই তিনটে লাইনকে। দেখো, পিলার্স অফ হারকিউলিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ তিনি বলেছেন। এই মাত্র তিনটে লাইনের দ্বারা তিনি সম্পূর্ণ একটা ফেয়ারি টেলের জগৎ ক্রিয়েট করে দিয়েছেন কিডস। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আরও একটা বিষয় তোমরা নোট করো, সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে ব্যাক্কাস অ্যান্ড অ্যারিয়াডনে একটা পোর্ট্রেট কবি কিডসের ন্যাশনাল গ্যালারিতে যখন ভিজিট করতে গিয়েছিলেন, সেখানে টিসিয়ানের আঁকা একটা ছবি পেন্টিং উনি দেখেছিলেন, ব্যাক্কাস অ্যান্ড অ্যারিয়াডনে। এইরকমই আর একটা পিকচার উনি দেখেছিলেন সেখানে, এটার নাম তোমরা একটু নোট করো, এটার নাম হচ্ছে দ্য এনচ্যান্টেড ক্যাসেল। সেখানে এই ছবিটা ছিল যেটা এখানে বর্ণনা করেছেন কিডস। তো এইটা এঁকেছিলেন ক্লড বলে একজন পেন্টার। তাহলে তোমরা নোট করো, দ্য এনচ্যান্টেড ক্যাসেল বাই ক্লড। এই ছবিটা কিডসকে এতটাই ইমপ্রেস করেছিল যে যার পিকচারটা তিনি ভাষার মাধ্যমে এখানে দিয়েছেন। ক্লড তো ছবিতে এঁকেছিলেন এইটা ক্যাসেলের আর পিকচারটা, আর কিডস এখানে ভাষার মাধ্যমে এঁকে দিয়েছেন, দেখছো? তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এবার এখানে দেখো ফেয়ারি বানানটা খেয়াল করো, FAERY। পোয়েট্রি বানানটা খেয়াল করো, আগে যেটা উনি লিখেছিলেন পোয়েসি, ভিউলেস উইংস অফ পোয়েসি। এই যে পোয়েসি, ফেয়ারি, এই যে স্পেলিংগুলো, এগুলো স্পেন্সারের। তাহলে ওখানেও ছিল ইনফ্লুয়েন্স অফ স্পেন্সার অন কিডস, আবার আমরা দেখতে পেলাম স্পেন্সারের ইনফ্লুয়েন্স কিডসের ওপরে। ওকে, আর এই যে ফরলর্ন শব্দটা, এইখানে ফরলর্ন মানে নেগলেক্টেড, আটারলি লস্ট। এইবার তুমি বলবে দাদা এই শব্দটা কেন বলছে ফরলর্ন? কারণ বর্তমান যে কিডসের সময়কার যে সমাজ ছিল সেটা সায়েন্টিফিক সোসাইটি ছিল। সোসাইটির মানুষ এত রিজনের দিকে ঝুঁকে গিয়েছিল, এত সায়েন্সের দিকে ঝুঁকে গিয়েছিল যে তাদের কাছে এইসব ফেয়ারিদের গল্প, ফেয়ারি টেল, এগুলোকে আর তারা পছন্দ করছিল না। এগুলো আস্তে আস্তে মানব জীবন থেকে হারিয়ে যেতে শুরু করেছিল। এর শোক প্রকাশ করেছে কবি এখানে, এই প্যাথোসটা উনি দিয়েছেন যে ফেয়ারি টেল হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সমাজ থেকে। সেই জন্য উনি বলেছেন যে এই জগৎটা হচ্ছে লস্ট, যেন অনেক দূরের, যেন হারিয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখো পরের যে স্টানজা শুরু হচ্ছে এখানে খেয়াল করো, এই পরের স্টানজাটাও শুরু হচ্ছে কি দিয়ে? ফরলর্ন দিয়ে। কিন্তু এই ফরলর্নটার অর্থ হচ্ছে লোনলি। আগের ফরলর্ন শব্দটার অর্থ ছিল কি? লস্ট। ভালো করে খেয়াল করো, এতক্ষণ এই তোমার 7টা স্টানজা পর্যন্ত কবি কিন্তু কল্পনার জগতে ছিলেন, সব কিছু উনি কল্পনা করছেন। এইবার যেই ফরলর্ন শব্দটা এসছে, যেন কবির কানে কেউ একটা মানে রিং বাজাতে আরম্ভ করছে, ফরলর্ন 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 মানে লস্ট। এবার যেন হঠাৎ করে কবির মধ্যে সেন্স চলে এসছে। এই জন্য এই ফরলর্ন শব্দটা উনি কী বলছেন? দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল টু টোল মি ব্যাক ফ্রম দি টু মাই সোল সেলফ। আমি যে একা কতটা, আমার সেই একাকী সেলফে, আমার সত্তাতে
ফিরিয়ে নিয়ে এলো যেন এই শব্দটা আমাকে একটা রিংয়ের মতন, একটা টোলের মতন আমাকে সামান করে আনছে, আমাকে ডেকে নিয়ে আসছে তোমার জগৎ থেকে হে নাইটিঙ্গেল। এই একটা শব্দ ফরলর্ন, যেই কবির মাথায় শব্দটা এসেছে সঙ্গে সঙ্গে এটা কি করেছে, কবিকে টেনে সেই নাইটিঙ্গেলের জগৎ থেকে টেনে নামিয়ে এনেছে একদম বাস্তবের মাটিতে। তার ইমাজিনারি পাওয়ারের সাথে সাথে দেখো একটা শব্দ যেই কবি বলেছিলেন যে উনি যেতে চাইছেন, যে কবিতার যে ভিউলেস উইংস তার ওপরে ভর করে কবি যেতে চাইছেন সেই নাইটিঙ্গেলের কাছে, সঙ্গে সঙ্গে কবি বলেছিলেন অলরেডি উইথ দি, আমি পৌঁছে গেছি তোমার কাছে। আবার যেই ফরলর্ন শব্দটা কবি বলেছেন সঙ্গে সঙ্গে কবি বলছেন আবার আমি ফিরে চলে এলাম আমার সেই সেলফে, যেখানে আমি বাস্তব জগতে আছি, আমি সেই নিজের সেলফে আবার ফিরে চলে এসেছি। অর্থাৎ নাইটিঙ্গেলের আইডিয়াল ওয়ার্ল্ড থেকে কবি আবার এই মরজগতে, এই সাফারিংসের ওয়ার্ল্ডে, এই পেনফুল ওয়ার্ল্ডে কবি আবার ফিরে চলে এসেছেন, সাথে সাথে বাস্তবে তিনি ফিরে এসেছেন। কিডস এসকেপিস্ট হলেও কিডস কিন্তু বাস্তবকে অস্বীকার করে না, রিয়ালিটিকে অস্বীকার করেন না কিডস, সেইটা আমরা দেখবো এক্ষুনি। দেখো এরপরে কি বলছে, দেখো অ্যাডিউ দ্য ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু ডিসিভিং এল্প। বলছে হে ইমাজিনেশন, এখানে ফ্যান্সি মানে ইমাজিনেশন, কবি বলছেন হে কল্পনা শক্তি, যেমন লোকমুখে প্রচারিত রয়েছে যে তুমি নাকি মানুষকে খুব সুন্দরভাবে চিট করতে পারো। কিভাবে চিট করে, যে তুমি হচ্ছে একটা ডিসিভিং এল্ফ। এল্ফ মানে হচ্ছে এক ধরনের তোমার সুপার ন্যাচারাল একটা বিং, মানে পরি বলতে পারি আমরা, ফেয়ারি, তোমার উইকেড ফেয়ারিজ এরা, ঠিক আছে? তাহলে এক ধরনের সুপার ন্যাচারাল বিং, তুমি এমন ধরনের দুষ্ট একটা পরি যে মানুষকে কি করো, মানুষকে ডিসিভ করো, ছলনা করো, আর কিছুক্ষণের জন্য মানব জীবনের যে যন্ত্রণা সেগুলোকে ভুলিয়ে দাও, আর একটা কল্পনার জগতে তুমি নিয়ে চলে যাও, অন্য একটা জগতে নিয়ে চলে যাও যেটা শুধু ব্লিসফুল ওয়ার্ল্ড, যেখানে শুধু হ্যাপিনেস রয়েছে, যেখানে শুধু জয় রয়েছে। কিন্তু মানুষ যতটা তোমার প্রশংসা করে তুমি ততটাও ভালো নও, ততটাও সুন্দরভাবে তুমি নিয়ে যেতে পারো না, কারণ তোমার এই স্পেল বেশিক্ষণ স্থায়ী হয় না। এই জন্য উনি বলছেন অ্যাডিউ, বিদায় জানালাম আমি তোমাকে। অ্যাডিউ অ্যাডিউ, আবার দেখো এইবার দেখো দূরত্বটা বোঝাচ্ছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমাকে বিদায়। মানে এই যে কল্পনা শক্তি, যে কল্পনার মাধ্যমে কবি, যে ফ্যান্সির মাধ্যমে গিয়েছিলেন নাইটিঙ্গেলের জগতে, কবি বলছেন বেশিক্ষণ আর এই কল্পনা আমাকে চিট করতে পারবে না, বাস্তবে আবার ফিরে আসছেন কিডস। দিয়ে কি বলছে দেখো, দাই প্লেন্টিভ অ্যানথেম ফেডস হে নাইটিঙ্গেল। এবার তোমার এই যে প্লেন্টিভ অ্যানথেম, সেই অ্যানথেমটা মনফুল সং, প্লেন্টিভ মানে মনফুল, এই যে বিষাদের গান, আবার খেয়াল করো এই যে নাইটিঙ্গেলের সং, যেটা এতক্ষণ হ্যাপি সং ছিল, যেটা সবার দুঃখী হৃদয়ে যেটা হ্যাপিনেস জাগাচ্ছিল, সোলেস জাগাচ্ছিল, স্যাটিসফাইং সং ছিল যেটা, সেটা তার আগেই কবি বলেছিলেন একবার কি হয়ে গেছিল, হাই রিকোয়েম। আবার ক্লিয়ারলি এখানে উনি বলেছেন দেখো প্লেন্টিভ অ্যানথেম, তোমার গান এখন আমার কাছে মনফুল লাগছে। আসলে কেন উনি বললেন এটা, কারণ অরিজিনালি নাইটিঙ্গেলের যে সং সেটা মনফুলি হয়। নাইটিঙ্গেল মেলানকলি সং গাওয়ার জন্য বিখ্যাত। টিপিক্যালি নাইটিঙ্গেল কেমন গান গায়, মেলানকলি সং গায়। যেহেতু কবি বাস্তব জগতে ফিরে এসছে, সেই জন্য আসল গানের যে সুর সেটা কবি এবার বুঝতে পারছে যে তোমার সং কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি নয়, এটা প্লেন্টিভ একটা, এই যে অ্যানথেম তুমি গেয়ে চলেছো এটা অত্যন্ত বিষাদগ্রস্ত। কারণ কবি বাস্তব জগতে ফিরে এসছে, এই সাফারিংসের জগতে ফিরে এসছে, সেই জন্য এই যন্ত্রণার অনুভব আবার হতে শুরু করেছে কবির, যেটা কিছুক্ষণের জন্য কবি ভুলে গিয়েছিলেন, একটা অন্য জগতে চলে গিয়েছিলেন। তারপরে দেখো কি বলছে, এবার বলছে ফেডস করছে, তোমার এই গানটা যেন দূরে চলে যাচ্ছে, কারণ উনি সেই নাইটিঙ্গেলের জগৎ থেকে এবার পিছোতে আবার ওয়ার্ল্ডে ফিরে আসছেন, বাস্তব জগতে তিনি ফিরে আসছেন, পৃথিবীতে ফিরে আসছেন। তিনি কি বলছেন, ফেডস, এটা ফেডস করে যাচ্ছে কোথায়, পাস্ট দ্য নিয়ার মিডোজ। তাহলে এটা পাস করে যাচ্ছে মিডোজগুলোকে। ইংল্যান্ড কিন্তু এই মিডোজের জন্যই বিখ্যাত, ইংল্যান্ডে প্রচুর মাত্রায় মিডোজ আছে, তোমার ওয়ার্ড হয়তো দেখবে লুসি পোয়েমে মিডোজের উল্লেখ করেছেন। তাহলে সেই মিডোজগুলোর, সেই মিডোজ মানে ঘাসে ভরা জমি, সেগুলোকে পার করে যেন চলে আসছে এই গান, পিছিয়ে যাচ্ছে, আরও দূরে যাচ্ছে, আরও দূরে যাচ্ছে, হিল সাইড পার করে যাচ্ছে, স্টিল স্ট্রিম পার করে যাচ্ছে। অ্যান্ড নাও ইট ইজ ভেরি ডিপ, এখন তো এটা আর শোনাই যাচ্ছে না,
এই বেরি ডিপ মানে বিকামস ইনঅডিবল, যে এখন এটা আর এখন আর শুনতেই পাচ্ছি না আমি। তাহলে কোন কোন জায়গায় পেরিয়ে আসছে দেখো, মিডোজ পেরিয়ে আসছে, স্টিল স্ট্রিম পেরিয়ে আসছে, হিল সাইড পেরিয়ে আসছে, কবির সেলফ সেটা পিছিয়ে আসছে আস্তে আস্তে, আর গানটা যেন দূরে দূরে আরও দূরে চলে যাচ্ছে সেই নাইটিঙ্গেলের সংটা। ইন দ্য নেক্সট ভ্যালি গ্লেডস, আর যখন ভ্যালি গ্লেডসে এসে পৌঁছাচ্ছে, ভ্যালি হচ্ছে দুটো পাহাড়ের মাঝের যে তোমার নিচু অংশটা, যে উপত্যকাটা, সেটাকে বলে ভ্যালি গ্লেডস। আর সেই ভ্যালি গ্লেডসে যখন এসে পৌঁছাচ্ছে তখন একেবারেই এটা আর শোনাই যাচ্ছে না, কবি আর শুনতে পাচ্ছেন না তার গান। নেক্সট দেখো কি বলছে, ওয়াজ ইট এ ভিজন। এবার সম্পূর্ণ হয়ে গেছে, কবি সম্পূর্ণরূপে তার সেলফ সম্পর্কে, এবার কবি সম্পূর্ণরূপে সেলফ কনসাস হয়ে গেছেন, উনি বাস্তবের মাটিতে ফিরে এসেছেন। ফিরে এসে উনি বলছেন ওয়াজ ইট এ ভিজন। কবি কিছুটা পাজলড হয়ে গেছে, কিছুটা কনফিউজড হয়ে গেছে যে এতক্ষণ কি ছিল, এই যে এত কিছু আমি দেখলাম এগুলো কি, ওয়াজ ইট এ ভিজন, এটা কি একটা ভিজন ছিল, অর এ ওয়েকিং ড্রিম, নাকি এটা একটা সাধারণ রেভারি ছিল, একটা কপল কল্পনা ছিল, এটা আমার স্বপ্ন ছিল। এটা দেখো ভিজন আর এই ওয়েকিং ড্রিমের মধ্যে একটু তফাৎ আছে। ভিজন কাকে বলে, ভিজন হচ্ছে একটা ট্রান্স লাইক স্টেট যখন মানুষের মধ্যে আসে, একটা সমাধি অবস্থা মতন আসে, সেই অবস্থাটা জাগ্রততেও হতে পারে, আবার ঘুমন্ত অবস্থাতেও হতে পারে। কেউ জেগে জেগেও ট্রান্সে যেতে পারে, আবার ঘুমের মধ্যেও ট্রান্সে যেতে পারে। তাহলে দুরকম অবস্থাতেই হতে পারে। এবং সেই মুহূর্তে যে যে পিকচার দেখতে পায়, সেই যে দর্শনগুলো হয়, সেগুলোকে বলে ভিজন। এগুলো অনেকটা রিয়ালিটির কাছাকাছি হয়, মানে বেশি রিয়েল মনে হয় এগুলোকে, স্বপ্নর থেকেও বেশি রিয়েল মনে হয় যেগুলো ট্রান্সে দেখা হয়, সেইগুলোকে বলে ভিজন। আর ভিজন যেটা হয়, সেই ভিজনে কিন্তু আবার পৌঁছানো যায়, অর্থাৎ ট্রান্সের স্টেটে অনেকবার যেতে পারে একজন মানুষ, একই ভিজনসে দেখতে পায়। কিন্তু ড্রিম যদি হয়, রেভারি যদি হয়, ডে ড্রিম যদি হয়, সেখানে কিন্তু আর পৌঁছানো যায় না, কারণ একবার যে ড্রিম তুমি দেখে ফেলেছো সেইখানেই শেষ হয়ে গেছে। যখন তুমি জেগে যাবে আর ফিরে যেতে পারবে না সেই স্বপ্নের জগৎটাতে, কিন্তু একই ট্রান্সের জগতে তুমি বারবার ফিরে যেতে পারো। সেই জন্য কবি বলছেন যদি ট্রান্স হতে পারে, যদি এটা ভিজন হয়, তাহলে খুব ভালো, কারণ এখানে আবার আমি যেতে পারবো, আবার সেই পিকচারগুলোকে আমি দেখতে পাবো, আবার খুব সুন্দরভাবে আমি এগুলোকে নোট করতে পারবো। কিন্তু যদি এটা ডে ড্রিম হয়, তাহলে আর আমি ওখানে পৌঁছাতে পারবো না, এইখানেই শেষ। তোমরা রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার বা তোমরা কুবলা খান পড়েছো, সেই কুবলা খান ছিল একটা কোলরিজের ড্রিম, উনি আফিং খেয়ে সেই স্বপ্ন দেখেছিলেন। তারপরে একজন ব্যক্তি এসে তাকে ডেকেছিল কাজের জন্য, 1 ঘন্টা পরে উনি ফিরে এসে আর খুঁজে পাননি, আর সব স্বপ্নটাই হারিয়ে গিয়েছিল। তাহলে যদি যেহেতু সেটা স্বপ্ন ছিল, কোনো ভিজন ছিল না, একটা ড্রিম ছিল, সেই জন্য আর পৌঁছাতে পারেননি কোলরিজ সেখানে। কিডস বলছেন যদি এটা ড্রিম হয় তাহলে তার পৌঁছাতে পারবো না, কিন্তু যদি ভিজন হয় তাহলে আবার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, একটা পোটেন্সি থেকে যাচ্ছে যেটা আবার রিপিট হবে। ফ্লেড ইজ দ্যাট মিউজিক। কিন্তু আমি এটা স্বপ্নই হোক, এটা কোনো ভিজনই হোক, এটা যাই হোক, ফ্লেড ইজ দ্যাট মিউজিক, নাইটিঙ্গেলের মিউজিকটা আর আমি শুনতে পাচ্ছি না। এই লাইনটাতে আমরা বলতে পারি যে এখানে কি ঘটছে, ট্রায়াম্প অফ রিয়ালিটি ওভার ইমাজিনেশন। বাস্তব জগৎ, বাস্তব কিন্তু কল্পনাকে হারিয়ে দিচ্ছে এখানে। কিডস কিন্তু আর এসকেপিস্ট পোয়েট নেই, কিডস দেখো রিয়ালিস্ট হয়ে গেছে। কিডস ফিরে আসছে দিয়ে বলছে যে আর তোমার গান আমি শুনতে পাচ্ছি না, ইমাজিনেশন আর নেই, এখানে সম্পূর্ণ বাস্তবের মাটিতে স্থিত হয়ে গেছেন কিড। তাহলে এইখানে আমরা বলবো ট্রায়াম্প অফ রিয়ালিটি ওভার ইমাজিনেশন, এই লাইনটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর লাস্ট উনি বলেছেন ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি ঘুমাচ্ছি নাকি আমি জেগে আছি। লাস্টের লাইনটা এতটাই কনফিউজিং, ক্রিটিকরাও কনফিউজড হয়ে গেছেন যে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, যে আমি ঘুমন্ত অবস্থায় রয়েছি, নিজেই উনি কনফিউজড। এদিকে কিন্তু একটু আগেই উনি বললেন ফ্লেড ইজ দ্যাট মিউজিক, আর আমি মিউজিকটা শুনতে পাচ্ছি না। তারপরেই আবার বলছেন যে আমি ঘুমন্ত আছি নাকি আমি জেগে রয়েছি, অর্থাৎ কোনটা বেশি সত্য, যেটা আমি এতক্ষণ দেখছিলাম, হয়তো এটা আমার ভিজন ছিল, তাহলে ভিজনে যেটা হয় সেটা সত্যের থেকেও বড় সত্য হয়। তাহলে এইটা কি সত্য যেটা আমি দেখছিলাম, নাকি এখন বাস্তবের মাটিতে আমি রয়েছি, এইটা সত্য, কোনটা সত্য? তো দুজন ক্রিটিক্সের আমি এখানে স্টেটমেন্ট দিয়ে আমি শেষ করব। অর্থাৎ কবিতাটা যেন শেষ হলো না, অসম্পূর্ণই হয়ে রইল। লাস্টের লাইনটা এমন কিডস লিখেছেন, তো দুজন দেখো কি বলেছেন এটা সম্পর্কে আমরা দেখব। নাম্বার 1, এনার নাম হচ্ছে মিরিয়াম অ্যালট।
এই মিরিয়াম অ্যালট কি বলেছেন এই লাইনটা সম্পর্কে দেখো, কিডস ইজ লেফট ওয়ান্ডারিং হুইচ হ্যাজ দ্য গ্রেটার ট্রুথ। কোনটা গ্রেটার ট্রুথ? দ্য হ্যাপিনেস অফ রোম্যান্টিক রেভারি অর দ্য কোল্ডার এক্সপেরিয়েন্স অফ এভরিডে রিয়ালিটি। প্রত্যেক দিনের যে রিয়ালিটি, যে রিয়ালিটি সেইটা সত্য, সেটা গ্রেটার ট্রুথ, নাকি ওই হ্যাপিনেসটা যেটা ওই রেভারি নিয়ে এসেছিল কিডসের মধ্যে সেটা গ্রেটার ট্রুথ? এইটা কিডস ধরতে পারছেন না, কিডস কনফিউজড হয়ে রয়েছে। আর একজনের নাম আমরা বলবো, এটা অবশ্যই নোট করো তোমরা, এনার নাম হচ্ছে ফ্রেড ইংলিশ, INGLIS, ফ্রেড ইংলিশ। ইনি লাস্টের লাইনটা সম্পর্কে বলেছেন, উই হ্যাভ এ গ্রেট বাট আনরিজলভড পোয়েম, শেষ হয়েও হইল না শেষ। তাহলে ইনি বলেছেন দারুণ একটা কবিতা আমাদের সামনে আছে, কিন্তু কবিতাটা ওপেন এন্ডেড হয়ে রইল, কবিতাটা শেষ হলো না, আনরিজলভড। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের ওড টু এ নাইটিঙ্গেল। আমি খুব বেশি ডেপথে তোমাদের বলিনি, যতটা পেরেছি একটা ভাষা অর্থ, পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি, ফিগার অফ স্পিচ বলে দিয়েছি, কোথায় কি ইমেজ আছে সব বলে দিয়েছি, বেঙ্গলি মিনিং বলে দিয়েছি, ক্রিটিকরা কি বলেছেন কোথায়, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো নোট করে দিয়েছি, শব্দের অর্থ বলে দিয়েছি তোমাদের। আশা করছি তোমরা খাতায় সব নোট করেছো। আমাদের শেষ হয়ে গেল ওড টু এ নাইটিঙ্গেল। আর কোনো কবিতা আমরা আপাতত পড়ব না, এবার আমরা টানা আর্মস অ্যান্ড দ্য ম্যান এবং গ্রামার পড়তে থাকবো। অন্য কোনো ভিডিও কিন্তু এখন আর আপাতত আসছে না। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই জয়েন করবে, লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে PYQ দেওয়া হয়, মক নেওয়া হয়। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।